বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে আপনাদের আবারও স্বাগতম। আজকে আমার চতুর্থ ক্লাস চলছে, শুরু করলাম। আজকে আমরা পড়বো ক্যাটালগিং কোড। ক্যাটালগিং কোড পড়তে গেলে আমরা একটু ব্যাকে যাব। সেটা হলো, আমরা পড়েছিলাম যে ক্যাটালগ বলতে কি বোঝায়। ক্যাটালগ বলতে বোঝাই, আমরা পড়েছিলাম যে ক্যাটালগ হলো গ্রন্থাগারে সংগৃহীত পাঠ্য সামগ্রী সমূহের তালিকা, যে তালিকাটা তৈরি হয় কোনো একটা নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী এবং সেখানে গ্রন্থপঞ্জীগত তথ্যগুলো বর্ণানুক্রমিকভাবে অন্তর্ভুক্ত থাকে, তাই না? তো এই যে পদ্ধতিগতভাবে বা কোনো একটি নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী আমরা ক্যাটালগ করে থাকি, আমরা ক্যাটালগিং কোড বলতে সেই পদ্ধতিটাকেই বুঝে থাকি। ক্যাটালগিং কোডের যেটা বাংলা বা আমরা সচরাচর দেখতে পাবো যে সংহিতা, কোডকে বলা হয় সংহিতা, অর্থাৎ একটা নিয়ম। আমরা এভাবে বলতে পারি যে ক্যাটালগিং কোড হলো কতগুলি নিয়মের সমাহার, যে নিয়ম দিয়ে ক্যাটালগের সংলেখগুলো প্রণয়ন করা হয়ে থাকে। আমি শেয়ার স্ক্রিনে যাচ্ছি, আপনারা শেয়ার স্ক্রিনে দেখতে পাবেন। আপনারা দেখছেন যে শেয়ার স্ক্রিনে দেখছেন যে ক্যাটালগিং কোড বলতে কি বোঝায়। ক্যাটালগিং কোড হলো কতগুলি নিয়মের সমাহার যা অনুসরণ করে গ্রন্থাগারে পাঠ্য সামগ্রী সমূহের ক্যাটালগ বা সূচি প্রণয়ন করা হয়। এটা খুবই সহজ, ভেরি সিম্পল। আপনারা সবসময় মনে রাখবেন যে যে নিয়মাবলীর মাধ্যমে ক্যাটালগ কার্যক্রমটা সম্পন্ন করা হয় বা ক্যাটালগের সংলেখ সমূহ প্রণয়ন করা হয়ে থাকে, সেটাই হলো ক্যাটালগিং কোড। আমরা একটা সংজ্ঞা দিতে পারি, হ্যারোডস ল্যাগ্রাঞ্জ গ্লোসারির মতে যেটা বলছে, আমি বাংলাটা বলছি। ক্যাটালগ হচ্ছে কতগুলো নিয়মের সমাহার যা ক্যাটালগারকে যথাযথ নির্দেশনাদির মাধ্যমে পাঠ্য সামগ্রীর সঠিক সংলেখ প্রণয়নে সহায়তা করে থাকে, যাতে সংলেখ সমূহের ব্যবহারে অভিন্নতা নিশ্চিত হয়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা যে সংলেখ সমূহের ব্যবহারে অভিন্নতা লক্ষ্য করা যায়। আমি আগেই বলেছিলাম যে ক্যাটালগটা হতে হবে অবশ্যই সারা পৃথিবীব্যাপী স্বীকৃত। আপনি একটা লাইব্রেরিতে গেলেন, আপনি এক ধরনের ক্যাটালগ পেলেন, আবার দেখা গেল যে পরবর্তীতে আরেকটা গ্রন্থাগারে যখন গেলেন তখন সেখানে এই ক্যাটালগের সাথে নিয়মাবলীর সাথে মিল পাচ্ছেন না, তখন আপনার সেখানে কি হবে, আপনি ওখানে ব্যবহারে অযোগ্য হয়ে যাবেন, আপনার নির্দিষ্ট তথ্য আপনি ওখান থেকে নিতে পারবেন না। এই কারণে বলছে যে ক্যাটালগিং কোডের মাধ্যমে সংলেখ সমূহের ব্যবহারে অভিন্নতা নিশ্চিত করা হয়। এই সকল কোড বিষয়সূচি, ফাইলিং এবং যেগুলো বিন্যাসের নিয়মাবলীও অন্তর্ভুক্ত থাকে। আমরা আগে বলেছি যে ক্যাটালগটা কিন্তু শুধুমাত্র একটা টাইটেল বা একটা লেখক বা একটা বিষয়ের উপর হয়ে থাকে না, এটা হয়ে থাকে সংশ্লিষ্ট একটা বইয়ের সাথে সংশ্লিষ্ট সব উপকরণের সাথে হয়ে থাকে। কারণ হলো, একজন পাঠক যখন লাইব্রেরিতে যাবে তখন একটা বইয়ের সমস্ত তথ্য তার মাথায় থাকার কথা না। সে হয়তো কোনো কোনো জিনিস থাকবে, যেমন হয়তো তার বইয়ের শিরোনাম থাকতে পারে, আবার কারো লেখকের নাম থাকতে পারে, আবার কারো বিষয়ের নাম থাকতে পারে। সে নির্দিষ্ট উপকরণের বা উপাদানের বা তথ্যের উপর ভিত্তি করে সে বইটা চাইবে এবং গ্রন্থাগার কর্মী তাকে বইটা দিতে সহজে বইটা উপস্থাপন করতে পারবে। এই হলো ক্যাটালগ কোডের সংজ্ঞা। আমরা যাই যে ক্যাটালগ কোডের প্রয়োজনীয়তা কি। ক্যাটালগ কোডের প্রয়োজনীয়তা হলো প্রথমে যে অ্যাক্সেস পয়েন্ট বলা হয়। একটি গ্রন্থাগারে ঢোকার ক্ষেত্রে অ্যাক্সেস পয়েন্ট, অর্থাৎ ঢোকার যে আপনার তথ্যটা, সেই তথ্যটা কোথায় ঢোকার জন্য, ক্যাটালগের মধ্যে ঢোকার জন্য আপনি কি দিয়ে প্রশ্ন করবেন। লেখক দিয়ে বলতে পারেন, আমি আগেও বারবার বলছি এটা, লেখক দিয়ে বলতে পারেন, বিষয় দিয়ে বলতে পারেন, শিরোনাম দিয়ে বলতে পারেন। তো এই অ্যাক্সেস পয়েন্টটা কোন বইয়ের কোন ক্যাটালগের জন্য কি হওয়া উচিত সেটা কিন্তু এই নির্দেশনা আমরা পাবো ক্যাটালগিং কোড থেকে। তারপরে কোন উপাদানগুলো আমরা ক্যাটালগে অন্তর্ভুক্ত করতে পারবো বা করতে হবে, এইটা জানা যাবে ক্যাটালগিং কোড থেকে। আবার একটা তথ্যের সাথে আরেকটা তথ্যের পার্থক্যটা কিভাবে হবে, কোন চিহ্ন দিয়ে পার্থক্য আপনি করবেন। যেমন প্রকাশক এবং প্রকাশ স্থান, প্রকাশকের নাম যদি একটা থাকে আর প্রকাশ স্থানের নাম থাকবে, তাহলে এটা দুটোর মাঝখানে একটা কিছু একটা চিহ্ন থাকতে হবে। এই চিহ্নগুলো নির্দেশ করবে ক্যাটালগিং কোড। তারপরে পার্থক্য তৈরি করবে, একটা উপাদানের সাথে আরেকটা উপাদানের পার্থক্য তৈরি করবে। এই কটা মেজর প্রয়োজনীয়তা আমরা পরিলক্ষিত হয়। তবে এক কথা যদি আপনাকে বলা হয় ক্যাটালগিং কোডের প্রয়োজনীয়তা কি, ক্যাটালগিং এর প্রয়োজনীয়তা হলো ক্যাটালগ করার জন্য নির্দেশনা বা নীতিমালা সমূহ পাওয়া যায়।
এছাড়া যে জিনিসগুলো আমরা সাধারণত পেয়ে থাকি যে কেন্দ্রীয় ক্যাটালগ বা সেন্ট্রালাইজড ক্যাটালগ প্রণয়ন করতে এর নির্দেশনা প্রয়োজন হয়। সকল প্রকার গ্রন্থাগারের সূচিতে ইউনিফর্মিটি, যেটা কিছুক্ষণ আগেও বললাম যে আমাদের প্রয়োজন হয় অভিন্নতা তৈরি করার জন্য, ইউনিফর্মিটি একই রকম হবে। সম্মিলিত সূচি অর্থাৎ ইউনিয়ন ক্যাটালগ প্রণয়ন করতে, আবার ক্যাটালগ বিভাগের কর্মীদের সময় বাঁচাতে। যদি এমন হতো যে কোনো একটা নির্দিষ্ট নিয়ম বা কোনো একটা নির্দিষ্ট কোড দিয়ে ক্যাটালগিংটা করা হচ্ছে না, তাহলে কি হতো? গ্রন্থাগার কর্মী করতো কি, তার নিজে বুঝে তার জ্ঞান দিয়ে সে এই কাজটা করতো। সেটা যথেষ্ট সময়ও লাগতো, আবার তার কাজের দক্ষতা বৃদ্ধি পেত না। আবার দেখা যায় কম্পিউটারাইজড ইনফরমেশন প্রদানের সুবিধার জন্য, কম্পিউটারাইজড কোনো একটা কম্পিউটারে আমি হয়তো ক্যাটালগ করে রাখলাম, সেই কম্পিউটার ভিত্তিক তথ্য আমি কোনো গ্রন্থাগারে প্রদান করছি, সেই তথ্যটা কিভাবে দিব, কোন নিয়মে আমি করতে পারবো, সেটাও আমি ক্যাটালগিং কোডের মাধ্যমে পেতে পারবো। তাহলে ক্যাটালগিং কোডে বলতে কি বোঝায় এবং প্রয়োজনীয়তা, এটা আমরা বুঝতে পারলাম। এটা আপনার যেটা খুব সহজেই আপনি বলতে পারবেন, ক্যাটালগিং কোড হলো কতগুলো নিয়মের সমাহার, যে নিয়মগুলোর মাধ্যমে আমরা ক্যাটালগ সংলেখ প্রণয়ন করতে পারি। আর প্রয়োজনীয়তাটা হলো যে একটা ক্যাটালগ কার্ড করতে গেলে যে ধরনের তথ্য উপাদান প্রয়োজন হয় এবং তথ্য বা উপাদানগুলোকে কোনটার পরে কোনটা বসাবে সেই চিহ্ন এবং তার ধারাবাহিকতা প্রণয়ন করা যায়, এবং তারই মাধ্যমে ক্যাটালগের ব্যবহারে অভিন্নতা তৈরি করা যায়। এই ধরনের প্রয়োজনীয়তা আমরা পেয়ে থাকি ক্যাটালগিং কোডের মাধ্যমে। আমরা এবার যাব ক্যাটালগিং কোডের ইতিহাস। আমরা জানি যে আজকের যে লাইব্রেরি আমরা পাচ্ছি, এই লাইব্রেরি কিন্তু আগে এইরকম ছিল না। আমরা প্রাচীনকালে যদি চলে যাই তাহলে আশুরবাণীপাল লাইব্রেরি, আলেকজান্দ্রিয়া লাইব্রেরি, পারগামাম লাইব্রেরি, এই যে লাইব্রেরিগুলো আমরা অলরেডি নাম শুনেছি বা আপনারা শুনেছেন, এর অন্যান্য ক্লাসে হয়তো শুনেছেন, এই লাইব্রেরিগুলোতেও পাঠ্য সামগ্রী সংগৃহীত হতো। তাহলে কি আজকের মতো সংগৃহীত হতো? আজকের মতো কিন্তু সংগৃহীত হয়ে থাকতো না, বা আজকের মতো পাঠ্য সামগ্রী থাকতো ওরা সেই সময়। তো সেই সময় আপনারা দেখেছেন যে পার্চমেন্ট, ভেলাম, কাদামাটির ফলক, হাতির দাঁত, এই সকল উপকরণ দিয়ে গ্রন্থাগার সাজানো হতো। তো ওই সময়ে এই সকল উপকরণকে সাজানোর জন্য ক্যাটালগিং কোডের প্রয়োজন দেখা দিয়েছিল, এবং তারাও প্রত্যেকটা গ্রন্থাগার তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী, ক্যাটালগিং কোডের নিয়ম অনুযায়ী তারা পাঠ্য সামগ্রীকে বিন্যাস করতো বা সাজিয়ে রাখতো। সেরকমই আমরা যে ইতিহাস থেকে পাই যে প্রাচীন যে লাইব্রেরি ছিল আলেকজান্দ্রিয়া গ্রন্থাগার, সেটা গ্রন্থাগারিক ছিলেন ক্যালিমাচুস। উনি একটা তার গ্রন্থাগারের পাঠ্য সামগ্রী নিয়ে উনি একটা কোড প্রণয়ন করেছিলেন এবং সে অনুযায়ী ক্যাটালগ তৈরি করেছিলেন। সেটার নাম হলো পিনাক্স। এটা তার তৈরি এবং তিনি এর প্রবক্তা। তো পরবর্তীতে সেই আদি যুগ বা প্রাচীন যুগ থেকে পঞ্চদশ শতক পর্যন্ত যে গ্রন্থাগারগুলো ছিল বা প্রতিষ্ঠা পেয়েছিল, প্রত্যেকটা গ্রন্থাগারেই কোনো না কোনো ক্যাটালগ বা নিয়ম নীতি মেনে চলা হতো বা প্রচলিত ছিল। এগুলো কোনো ইউনিফর্মিটি ছিল না, সারা পৃথিবীব্যাপী কোনো স্বীকৃতিও ছিল না। তারা নিজের সুবিধার্থে তাদের নিজস্ব পাঠক কিভাবে পাঠ্য সামগ্রীগুলো সহজে পাবে, এটাকে উপস্থাপন করার জন্য, এই ব্যবহারটাকে নিশ্চিত করার জন্যই তারা এটা তৈরি করত। তবে 16 শতকে ক্যাটালগ কোড প্রণয়নে অবদান রেখেছিলেন একজন কনরাড জেসনার, ফ্লোরিনাস, অ্যান্ড্রু মাউন্টসেল। এই তিনজন ব্যক্তি 16 শতকে ক্যাটালগ প্রণয়ন করেছিলেন। এরপরে সপ্তদশ শতকেও বেশ কয়েকজন করেছিলেন, অবদান রেখেছেন, যেমন স্যার থমাস বডলেক, জন ডুরি অ্যান্ড ফ্রেডরিক রোস্টগর্ড। এই তিনজন সপ্তদশ শতকে অবদান রেখেছিলেন। আর অষ্টদশ শতকে যে কোড তৈরি হয় সেটা হলো যে ফ্রেঞ্চ ন্যাশনাল ক্যাটালগ রুলস, 1787 সালে তৈরি হয়, ব্রিটিশ মিউজিয়াম কর্তৃক তৈরি করা হয়েছিল। তবে আদিকাল থেকে এই অষ্টাদশ শতক পর্যন্ত যে ক্যাটালগ গুলো প্রণীত হয়েছিল, ক্যাটালগ কোড প্রণীত হয়েছিল, সেগুলা ততটা আনুষ্ঠানিকতা ছিল না। কিন্তু আনুষ্ঠানিকতা এবং আধুনিক যুগ বলা হয় ক্যাটালগিং কোডের এই সময়টাকে, সেটা হলো 1841 থেকে 1993 সময়কালকে। এই সময়কালে পৃথিবীতে প্রায় 13 থেকে 14টি মানসম্পন্ন ক্যাটালগিং কোড প্রণীত হয়েছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য আমি কয়েকটা আপনাদের দৃষ্টিতে দিচ্ছি, আপনাদের নলেজে দিচ্ছি।
যেমন একটা হলো ব্রিটিশ মিউজিয়াম ক্যাটালগিং রুলস, তারপরে প্রণীত হয়েছিল কাটার্স রুলস, তারপরে হয়েছিল আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন রুলস, যেটাকে আমরা সংক্ষেপে ALA রুলস বলে থাকি। এরপরে আসে অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস 1 অর্থাৎ ACR 1 বলা হয়, এটা 1967 সালে প্রণীত হয়েছিল, এটাও বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। আর এর পরবর্তীতে অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস এর উপর ভিত্তি করে এর কিছু সংশোধন পরিবর্ধন করে অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস 2 অর্থাৎ দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল 1978 সালে। সেই 78 সালেরটাই আরো বেশি পরিবর্ধন করে 1993 সালের ভালো একটা প্রকাশনা পৃথিবীতে বের হয়। এবং এখন পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ক্যাটালগিং কোড হলো অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস। এবং আশা করা যায় যে বলা যেতে পারে পৃথিবীর প্রায় ম্যাক্সিমাম গ্রন্থাগারে অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসটা ফলো করা হয়। আরেকটা বিষয় যে অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস আমরাও ব্যবহার করে থাকি, আমাদের গ্রন্থাগারগুলোতে আমরা ব্যবহার করি, বাংলাদেশেও বেশ জনপ্রিয়, তার সাথেই এই অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস ব্যবহার করা হয়ে থাকে। আপনার এখানে একটা ভাইবার প্রশ্ন হয়ে যাবে যে সবচেয়ে বহুল ব্যবহৃত পৃথিবীতে ক্যাটালগিং কোডের নাম বলতে আপনি নির্দ্বিধায় বলবেন অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস। এবং উল্লেখযোগ্য যে আপনারা যখন প্র্যাকটিক্যাল করতে যাবেন সেই প্র্যাকটিক্যালেও কিন্তু এই কোড অনুযায়ী আমরা ক্যাটালগিং কোড করব এবং শিখব। তাহলে এই হলো সংক্ষিপ্ত একটা ইতিহাস ক্যাটালগিং কোডের। এখানে প্রশ্ন একটা আসতে পারে যেটা সেটা হলো যে ক্যাটালগিং কোড বলতে কি বোঝায়, ইয়ার প্রয়োজনীয়তা কি, এবং ক্যাটালগিং কোডের উৎপত্তি ক্রমবিকাশ সংক্ষেপে আলোচনা করো। তো এখানে আমি যে ক্যাটালগিং কোডগুলো উল্লেখ করলাম সেগুলো আপনারা সুন্দরভাবে নোট আকারে, খুব বড় করার দরকার নেই, বড় করলে আপনি এই ইংরেজিগুলো মনে রাখা খুব কঠিন হয়ে যাবে। আপনারা যারা পড়াশোনা করবেন তারা এইভাবে দেখে নেবেন। আর অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস যেটা পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে সেটার দুইটা অংশ আছে, সেই অংশগুলো আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে সুন্দরভাবে জানতে পারবো। আমি এই জন্য থিওরি ক্লাসে এটাকে এত বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না। ACR 2 অনুযায়ী যেহেতু ক্যাটালগিং প্র্যাকটিক্যাল করা হবে, আপনারা প্র্যাকটিক্যাল ক্লাসে একদম ধারাবাহিকভাবে প্রত্যেকটা নিয়ম অবশ্যই জানতে পারবেন। তো এরপরে আমরা চলে যাই সেকেন্ড ইউনিট, খুব ছোট্ট, এটা শেষ হয়ে গেল। আমরা থার্ড ইউনিটে যাব এবার। থার্ড ইউনিটের আছে গ্রন্থাগার সূচির প্রকারভেদ। গ্রন্থাগার সূচি মানে হলো ক্যাটালগের প্রকারভেদ। তো পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্যাটালগ হলেও গ্রন্থাগার সূচির যে প্রকারভেদ বা ক্যাটালগের যে প্রকারভেদ আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো বাহ্যিক আকার এবং আরেকটা হলো আভ্যন্তরীণ আকার। বাহ্যিক আকারটা হলো ক্যাটালগের যে অবয়ব, একটা আপনি সংলেখ তৈরি করবেন, সেই সংলেখটার উপস্থাপনাটা কিভাবে হবে, এটা হলো বাহ্যিক দিক। আর অভ্যন্তরীণ হলো যে ভেতরের দিকটা দিয়ে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হবে। তো বাহ্যিক আকার থেকে আমরা 6 ভাগে ভাগ করতে পারি। আমি আবার বলি, বাহ্যিক আকার বলতে আপনি যে ক্যাটালগটা তৈরি করবেন, সংলেখটা তৈরি করবেন, সেটার সাইজটা কেমন হবে, সরাসরি যেটা সেটা হলো আকার বলতে সাইজটা কেমন হবে, সেই সাইজটা বা আকারটা বা ফর্মটা কোন ভাবে উপস্থাপন হয় একটা ক্যাটালগ, সেটা 6 ভাগে হতে পারে। প্রথমটা হলো মুদ্রিত বা বই ক্যাটালগ। আমরা এখানে মুদ্রিত শব্দ এবং তার অথবা যে বই ক্যাটালগ বলা আছে, ইংরেজিতে প্রিন্টেড অর বুক ক্যাটালগ, এখান থেকেও কিন্তু আমরা একটা ধারণা পেতে পারি। যে ক্যাটালগ মুদ্রিত হয় অথবা যে ক্যাটালগটা বই আকারে প্রকাশিত হয় সেটাই হলো প্রিন্টেড অর বুক ক্যাটালগ বা মুদ্রিত বা বই ক্যাটালগ। এটা কিভাবে হয়? ক্যাটালগগুলোর সংলেখ তৈরি করার পরে একটি গ্রন্থাগারে ধরেন 10,000 বই আছে, 10,000 বইয়ের ক্যাটালগ তৈরি করে বইয়ের মতো করে প্রিন্ট করে তাকে মুদ্রণালয়ে দিয়ে প্রেস থেকে প্রিন্ট করে বই আকারে বাঁধাই করে রাখা হয়। এটা হলো মুদ্রিত ক্যাটালগ। সেকেন্ড আসছে যেটা গার্ড বুক ক্যাটালগ। এই ক্যাটালগটার বৈশিষ্ট্য হলো যে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা কাগজে ক্যাটালগ সংলেখগুলো তৈরি করার পরে সেই সংলেখগুলোকে এই বুক আকারে পেস্টিং করে বসায় এটা তৈরি করা হয়। আবার গুচ্ছ ক্যাটালগ যেটা বলছে শিফ ক্যাটালগ, গুচ্ছ ক্যাটালগটা হলো এখানেও বিভিন্ন আকারের বিভিন্ন কাগজের উপরে
ক্যাটালগটা তৈরি করে, সংলেখগুলো তৈরি করার পরে সেগুলোকে একসাথে গুচ্ছ আকারে রাখা হয়। আবার 4 নম্বরে যাচ্ছি আমরা, কার্ড ক্যাটালগ। কার্ড ক্যাটালগ হলো একটা কার্ড তৈরি করা হবে সিঙ্গেল। এই কার্ডটা হবে 5 ইঞ্চ বাই 3 ইঞ্চ, আমরা যেটা করে থাকি। এই 5 ইঞ্চ বাই 3 ইঞ্চ ক্যাটালগ কার্ডে সংলেখগুলো তৈরি করা হয়। কিভাবে তৈরি করা হবে? ক্যাটালগিং কোড অনুযায়ী তথ্যগুলোকে, বিবলিওগ্রাফিক্যাল তথ্যগুলোকে সাজানো হবে। সাজানোর পরে ওটাকে একটা ট্রেতে রাখা হবে। একটা যে আমরা আলমারিতে যে ড্রয়ার গুলো থাকে আমাদের কাজের টেবিলে বা আমাদের পড়ার টেবিলে যে ড্রয়ার গুলো থাকে, ঠিক সেই ড্রয়ার গুলোর মতো ওই ড্রয়ার গুলোতে কার্ডগুলোকে সাজিয়ে রাখা হবে। কার্ড ক্যাটালগ হলো একটা কার্ডের মধ্যে সংলেখগুলো তৈরি হবে। নেক্সট যাই আমরা 5 নাম্বার, সেটা হলো কম্পিউটার ক্যাটালগ অর্থাৎ কম্পিউটারাইজড ক্যাটালগ। এটা খুব সহজে বোঝা যাচ্ছে, যে সকল ক্যাটালগ কার্যক্রম কম্পিউটারের মাধ্যমে সম্পন্ন করা হয় সেটা হলো কম্পিউটারাইজড ক্যাটালগ। মাইক্রোফর্ম ক্যাটালগ, এটাও এক ধরনের বিশেষ প্রযুক্তি, যে প্রযুক্তির মাধ্যমে আমরা চিপস আকারে এই মাইক্রো ফর্ম ক্যাটালগটা তৈরি করে থাকি, যেটাতে অসংখ্য তথ্য এতে অন্তর্ভুক্ত হয় এবং এটা পড়ার জন্য আবার মাইক্রোফর্ম রিডার বা এই টাইপের একটা বিশেষ ধরনের যন্ত্র ব্যবহৃত হয়ে থাকে। আমরা এখন দেখে নিই যে এই 6টা বাহ্যিক আকারের যে ক্যাটালগ প্রণীত হয়ে থাকে, সেই ক্যাটালগগুলোর মধ্যে কোনটার সুবিধা এবং অসুবিধাগুলো আমরা একটু দেখে নিই। কারণ এই সুবিধা অসুবিধা না জানলে আপনি কোনটাকে চুজ করবেন আপনার লাইব্রেরির জন্য বা আপনার কর্মক্ষেত্রের জন্য, সেটা একটা মুখ্য বিষয়। আবার পরীক্ষাতেও থাকবে যে কোন ক্যাটালগটি আপনি পছন্দ হচ্ছে আপনার, তাহলে সুবিধা এবং অসুবিধা থেকেই তো আপনাকে সেটা আইডেন্টিফাই করতে হবে। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। প্রথমে আসছে আমাদের যেটা পড়েছিলাম 1 নম্বর, সেটা হলো মুদ্রিত ক্যাটালগ বা বই ক্যাটালগ। সেটার সুবিধাগুলো দেখেন। সহজে বহনযোগ্য, কারণ যখন একটা বই আকারে যখন প্রিন্ট হয়ে থাকবে একটা বই, সে বইটা আমি যে কোনো সময় হাতে নিয়ে আমি বহন করে বেড়াতে পারবো, এটার সুবিধা একটা। একাধিক কপি, যখন ক্যাটালগ একটা গ্রন্থাগারে 10,000 বই আছে, 20,000 বই আছে, 10,000 20,000 বইয়ের উপরে যখন একটা ক্যাটালগ তৈরি করা হবে, তখন সেটা প্রেসে যখন দেওয়া হবে, প্রেসে আমি একই সাথে একাধিক কপি ওখানে করে নিতে পারবো। কাজে একাধিক কপি করা যায়। সহজে তথ্য প্রাপ্তি, একটা বইয়ের মধ্য থেকে আমরা ডিকশনারি ডিকশনারিতে আমরা কিভাবে হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ থাকে, সেগুলোকে আমরা কত সহজেই খুঁজে পাই। কেন পাই? একটা বইয়ের মধ্যে আছে এবং সেটা একটা ধারাবাহিক। এখানে দেখেন যে আপনার ক্যাটালগটা যেহেতু বইয়ের মধ্যে থাকবে, একটা বইয়ের মধ্যে থাকবে বা 2টা বইয়ের মধ্যে থাকবে, সেটা আপনি সহজেই তথ্য, আপনার কাঙ্ক্ষিত তথ্যটি খুঁজে পেতে সহজ হবে। কম জায়গা দখল করে, বইগুলোকে তাকে সাজিয়ে রাখলেই কিন্তু সেটা হয়ে যায়, জায়গা কম লাগে। গ্রন্থাগার সামগ্রীর অধিক পরিচিতি, অর্থাৎ গ্রন্থাগারে যতগুলো পাঠ্য সামগ্রী আছে সবগুলোকে আপনি এর পরিচিতি সহ তুলে ধরতে পারছেন। বিষয় গ্রন্থপঞ্জি, কোনো ক্ষেত্রে দেখা যায় যে গ্রন্থপঞ্জির যদি প্রয়োজন হয়, তাহলে যেহেতু এখানে একসাথে পাঠ্য সামগ্রীগুলো থাকে, সেক্ষেত্রে আমরা বিষয় গ্রন্থপঞ্জি হিসেবে পেয়ে থাকি। কিভাবে? যখন আপনি ক্যাটালগ তৈরি করবেন, তখন নিশ্চয়ই বিষয় অনুযায়ী প্রিন্ট করা হবে। অর্থনীতির থেকে শুরু করলেন হয়তো, তারপরে হয়তো চলে আসছে লাইফ সায়েন্স আসতে পারে, আপনার আসতে পারে ফিজিক্স আসতে পারে, কেমিস্ট্রি আসতে পারে। এইভাবে একটার পর একটা বিষয়কে ধরা হবে যে গ্রন্থাগারে কোন বিষয়ের কতগুলো পাঠ্য সামগ্রী আছে। তাহলে যদি আমি ইকোনমিক্সের ধরি, তাহলে ইকোনমিক্সের জায়গাটা আমি পেয়ে যাচ্ছি, ওইটা থেকে আমি ওই। আরেকটা দেখেন রেফারেন্স উপকরণ, ওখান থেকে আমি রেফারেন্স নির্দেশনামূলক যে বইগুলো আমি খুঁজবো, সেই বইটার কোনো নির্দেশনার প্রয়োজন যদি হয়, সুনির্দিষ্টভাবে খুঁজে পাওয়ার প্রয়োজন হয়, অন্য কাউকে কোনো তথ্য দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আপনি বলতে পারবেন যে সেখানে যে ক্যাটালগ বই আছে সেটার এত নম্বর বই, আপনি এই বইয়ের বা এই বিষয়ের উপর তথ্যগুলো পেয়ে যাবেন। আবার গবেষণা মূল্য, কারণ যারা গবেষণা করবে তাদের জন্য অত্যন্ত একসাথে বিষয়গুলো সব পাওয়া তার জন্য সুবিধা হবে। এটা হলো মুদ্রিত ক্যাটালগের সুবিধা। এবার অসুবিধাগুলো দেখে নিই। অসুবিধা হলো কি? সমসাময়িক নাই। সমসাময়িক মানে কি? আজকে আপনারা পঞ্চনীতি পড়েছেন মনে হয়, এর মধ্যে পড়েছেন কিনা আমি জানি না, তবে আমি বলে দিই যে ইন্ডিয়ান একজন গ্রন্থাগার বিজ্ঞানী, প্রখ্যাত গ্রন্থাগার বিজ্ঞানী, আমাদেরও উনি প্রখ্যাত গ্রন্থাগার বিজ্ঞানী, যার নাম হলো এস.আর. রঙ্গনাথন। উনি 5টা নীতি দিয়ে একটা পঞ্চনীতি নামের একটা থিওরি আমাদের জন্য প্রকাশ করেছেন, প্রণয়ন করেছেন। তার মধ্যে 5 নাম্বারটা হলো সেভ দ্য টাইম অফ দ্য রিডার, লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানিজম।
তো লাইব্রেরি যে গ্রোয়িং অর্গানিজম মানে প্রতিনিয়ত লাইব্রেরিটা বৃদ্ধি পেতে থাকবে। তাহলে আজকে পর্যন্ত যদি পাঠ্য সামগ্রী সমূহকে নিয়ে একটা বই ক্যাটালগ মুদ্রণ করা হয়, তাহলে কালকে যে বইটা আপনি কিনবেন সেটাকে ঢোকানোর কোনো জায়গা থাকবে না, অর্থাৎ সমসাময়িক হচ্ছে না। সময়, শ্রম এবং অর্থের অপচয় হয়। বইটা প্রিন্ট করতে হচ্ছে, বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, এটা অপচয় হয়। সংশোধন অযোগ্য, একবার প্রিন্ট হয়ে গেলে সেটাকে সংশোধন করা যায় না। খুব ম্যাক্সিমাম আপনি করতে পারেন, সেটাকে ফ্লুইড দিয়ে করতে পারেন, সেটা অযোগ্যই বলতে হবে। সংলেখ প্রত্যাহার করা যায় না। যদি কোনো সময় কোনো একটা সংলেখ, আপনার একটা বই লাইব্রেরিতে আগে ছিল, এই মুহূর্তে বইটা খুঁজে পাওয়া যাচ্ছে না, হারিয়ে যেতে পারে, বইটা নষ্ট হয়ে যেতে পারে। নষ্ট হয়ে যাওয়া বই যদি আপনি ক্যাটালগ কার্ডের মধ্যে রাখেন, তাহলে কি হবে? পাঠক বিভ্রান্ত হবে। পাঠককে তো বিভ্রান্ত করা যাবে না, সেই কারণে আপনাকে সংলেখ প্রত্যাহার করার ব্যবস্থা থাকতে হবে। এখানে সেই সুযোগটা নেই। আতিথেয়তাপূর্ণ নয়। আতিথেয়তা মানে কি? আত্মীয় স্বজনকে আতিথেয়তা করা মানে কি? তাদেরকে আপ্যায়ন করা। তো এখানে সংলেখের আপ্যায়নটা হচ্ছে না, মানে সংলেখ প্রত্যাহার, সংযোজন, বিয়োজন এগুলো করা যাচ্ছে না। স্থায়িত্ব কম, এই বইগুলো, এই ক্যাটালগের স্থায়িত্ব কম। সংলেখগুলো বিভিন্ন স্থানে বিন্যাসিত থাকে, অর্থাৎ যখন ইকোনমিক্সের আপনি বই 100 বইয়ের আপনি ক্যাটালগ আজকে অন্তর্ভুক্ত করলেন ক্যাটালগ, মুদ্রিত ক্যাটালগে, কিন্তু কালকে যখন আবার 5টা বই আসলো, তখন ওই 5টা বই এখানে অন্তর্ভুক্ত করার সুযোগ হচ্ছে না। তখন আপনাকে কি করতে হয়? আপনার পরবর্তী আবার যে বইগুলো সংগ্রহ হতে থাকলো, সেগুলোর জন্য আরেকটা মুদ্রিত ক্যাটালগ তৈরি করার প্রস্তুতি নিতে হয়, এবং সেটা অন্য জায়গায় বিন্যাসিত হয়ে যায়। সুতরাং এই অসুবিধাগুলো আমরা পরিলক্ষিত হব মুদ্রিত ক্যাটালগের ক্ষেত্রে। এবার চলে যাই গার্ডবুক ক্যাটালগের সুবিধা। এর সুবিধা হলো সময় ও শ্রম সাশ্রয়ী। গার্ডবুকটা কি হচ্ছে? আমরা যে কোনো ভাবে ক্যাটালগটা, সংলেখটা তৈরি করে নিচ্ছি, তৈরি করে নিয়ে আমরা খুব দ্রুত বড় খাতা বা বড় বই বা বইয়ের উপরে যে বইগুলো পাতাগুলো থাকবে, সেই পাতাগুলো আমি পেস্টিং করে দিচ্ছি। এতে কি হচ্ছে? আমাকে টাইপ করে, আলাদাভাবে টাইপ করে প্রেসে যেতে হচ্ছে না। আবার প্রেসওয়ালাকে বলতে হচ্ছে না যে আপনি এটা করে দেন। প্রেসে দেওয়ার পরে তার যে প্রুফ দেখতে হয় যে বানান বা এগুলো ভুল হয়েছে কিনা, সেগুলো করতে হচ্ছে না। কাজে কি সময় ও শ্রম সাশ্রয় হচ্ছে। সংলেখ সমূহের সহাবস্থান, সংলেখ সমূহকে পাশাপাশি রাখা যায়। আবার অধিক সংলেখের ব্যবহার, একসাথে অনেকেই সংলেখগুলো ব্যবহার করতে পারে। এই হলো গার্ডবুকের সুবিধা। অসুবিধা কি? জটিল ব্যবস্থা, এটা কেটে কেটে আলাদাভাবে রেখে আবার আঠা দিয়ে বসানো, একাধিক কপি করা যায় না। ওই একটা বই একটাতে পেস্টিং হয়, স্থায়িত্ব কম, ছেড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তারপরে সীমিত ব্যবহার, সংলেখ প্রত্যাহার করা যায় না। এটা একটা গুরুত্বপূর্ণ অসুবিধা, সংলেখ প্রত্যাহার করা যায় না, যেটা ক্যাটালগের জন্য অত্যন্ত উপযোগী, গ্রন্থাগারের জন্য অত্যন্ত কার্যকর। এরপরে চলে যাই আমরা গুচ্ছ ক্যাটালগের। গুচ্ছ ক্যাটালগটা কি আগে আমি তো বলেছি, এর সুবিধাটা দেখে নিই। গুচ্ছ ক্যাটালগের সুবিধা হলো সমসাময়িক। কেন? যে সবগুলো ক্যাটালগ একসাথে তৈরি করার পরে, বিভিন্ন সাইজে তৈরি করার পরে গুচ্ছিত করে রাখা হয়। আপনি একটা টেনে নিতে পারবেন, আবার আরেকটা ঢুকাতে পারবেন। সহজে ব্যবহারযোগ্য, ব্যবহার করা অসুবিধা, সহজে প্রত্যাহার করা যায়, যেটা নষ্ট সেটাকে আপনি টেনে ফেলে দিলেন। আতিথেয়তাপূর্ণ এবং রূপান্তরযোগ্য, অর্থাৎ যে কোনো যে গার্ডবুক যেটা পেস্টিং করতে হয়, বা মুদ্রিত ক্যাটালগে কি হয়, যেটা পেস্টিং করে দিলে সেটা ওখানে থেকে যাচ্ছে, কিন্তু এটা হলো চেঞ্জ করা যায়, প্রত্যাহার করা যায়, রূপান্তর করা যায়। এর অসুবিধাগুলো কি দেখিনি? গুচ্ছ ক্যাটালগের অসুবিধাগুলো হলো যখন পৃথিবী এগিয়ে যাচ্ছে সামনের দিকে, আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে প্রাচীনকালীন সেই সনাতন ব্যবস্থার মতো। এটা অনেকে গ্রহণ করবে না, একাধিক কপি করা যায় না। তারপরে এটার স্থায়িত্ব খুবই কম, আবার এর ব্যবহারও খুব সীমিত, সময়ের প্রয়োজন হয় এটাকে তৈরি করার জন্য। এই সকল অসুবিধা আমরা গুচ্ছ ক্যাটালগের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। এরপরে আমরা যাই কার্ড ক্যাটালগের সুবিধা। আগে আমি বলে নিই যে কার্ড ক্যাটালগ কাকে বলে, সেটা তো বললাম। কার্ড ক্যাটালগ হলো একটা 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি কার্ডের মধ্যে ক্যাটালগিং কোড অর্থাৎ AACR2 অনুযায়ী আমরা সংলেখটা তৈরি করি, যেখানে তথ্যগুলো সুন্দরভাবে বিন্যাস করা থাকে। এই কার্ডগুলোই হলো চমৎকারভাবে সাজানোও যায়। এখানে দেখেন সুবিধাগুলো কি কি। এটা সমসাময়িক রাখা যায়, যেই মুহূর্তে গ্রন্থাগারে কোনো পাঠ্য সামগ্রী ঢুকবে ঠিক সেই মুহূর্তেই
ক্যাটালগটাকে আপডেট করা যায়। সময়, শ্রম এবং অর্থের অপচয় কম হয়। এটা একবার কার্ড তৈরি হয়ে গেলে সেটাকে আর অন্য জায়গায় রূপান্তর করার প্রয়োজন হয় না, যে পেস্টিংও করতে হবে না, আবার কোনো পেস্টিংও করতে হবে না, আবার কি করতে হবে না, মুদ্রণ করতে হবে না, প্রেসে যেতে হবে না। সংশোধনযোগ্য, যে কোনো সময় যে কোনো সংশোধন করা যেতে পারে। আপনি ক্যাটালগ তৈরি করলেন, তৈরি করার পরে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কোনো পাঠক এসে বলল যে এত নাম্বার ক্যাটালগ কার্ডটা আপনার ভুল আছে, লেখকের নাম ভুল আছে বা টাইটেলের নাম ভুল আছে, আপনি সাথে সাথে টুক করে আপনি ওই ক্যাটালগ কার্ডটা সরাই নেবেন, ছিঁড়ে ফেলে দিবেন, আরেকটা কার্ড তৈরি করে ওই জায়গায় আপনি প্লেস করে নেবেন। সংলেখ প্রত্যাহার করা যায়। সংলেখ প্রত্যাহার করা প্রয়োজন হয়ে থাকে বিভিন্ন কারণে। আমি এখনই যেটা বললাম সংশোধনযোগ্য, কোনো সংলেখ নষ্ট হয়ে যেতে পারে, ভুল থাকতে পারে, বই হারিয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। সেই বইগুলো যখন গ্রন্থাগারে থাকবে না, তখন তার ক্যাটালগও আপনার সেই ক্যাটালগ বক্সে থাকা যাবে না, পাঠককে বিভ্রান্ত করে যাবে না। এই কারণে সংলেখগুলো প্রত্যাহারও করা যায়। আবার আতিথেয়তাপূর্ণ, এই যে যেটা বললাম যে সংলেখ প্রত্যাহার, সংশোধন, সমসাময়িক, এই বিষয়গুলোই কিন্তু আতিথেয়তা। আবার স্থায়িত্ব বেশি। একটা কার্ড প্রণয়ন করার পর যেভাবে সুন্দর করে রাখা হয় একটা ট্রের মাধ্যমে, ট্রের মধ্যে সেটা স্থায়িত্ব বেশি হয়। একটা কার্ডটা একটু যেহেতু মোটাও হয়, কাজে এটা সহজে নষ্ট হয় না। সংলেখগুলো সহজে বিন্যাস করা যায়। বিন্যাস মানে কি? বিন্যাস মানে হলো সাজানো। এই কার্ডগুলো সহজে সাজানো যায়। যেমন ধরেন, যদি দেখা গেল যে আপনি লেখক অনুযায়ী ক্যাটালগ কার্ডগুলো সাজিয়েছেন, তাহলে লেখকের তো আর ক থেকে যে আপনার চন্দ্রবিন্দু পর্যন্ত লেখক যদি থাকে তাহলে কি করবেন, অথবা এ থেকে জেড পর্যন্ত লেখকের যে প্রথম অক্ষর সেটা দিয়ে যদি আপনি অ্যালফাবেটিক্যালি সাজাতে যান, তাহলে কি হবে? এ দিয়ে আগে আসবে, বি দিয়ে পরে আসবে, তারপরে সি দিয়ে আসবে, এভাবে জিনিসগুলো সাজানো যাবে। তো সাজানোর সময় বিন্যাসটা অত্যন্ত সহজ হবে। আপনি যেভাবে একটার পর একটা অ্যালফাবেটিক্যালি আপনি সাজিয়ে ট্রের মধ্যে রেখে দিতে পারবেন। এই হলো কার্ড ক্যাটালগের সুবিধা। তাহলে এ পর্যন্ত দেখেন আপনি যে কার্ড ক্যাটালগের সুবিধা কিন্তু পূর্ববর্তী কার্ডগুলোর তুলনায় অনেক বেশি। এই কারণে এটা জনপ্রিয়তা পেয়েছে বেশি। এর কিছু অসুবিধাও আছে। সুবিধা থাকলে যে শুধু অসুবিধা থাকবে না তা নয়। যেমন বহনযোগ্য নয়। কারণ ক্যাটালগ কার্ড, আপনারা ইউনিভার্সিটিতে যারা পড়েছেন তারা দেখবেন যে ইউনিভার্সিটির ঢোকার মুখেই গেটেই দেখা যায় যে একটা ক্যাটালগ কার্ডের বক্স থাকে। ওই বক্সের মধ্যে ট্রে থাকে। ট্রের মধ্যে সেই কার্ডগুলো সুন্দরভাবে সাজানো থাকে। ট্রেটা হলো স্থায়ী। ওই ট্রের মধ্যে আপনি ট্রে সহ আপনি কোথাও নিয়ে যেতে পারবেন না। কাজে এটা বহন করার মতো নয়, বহনযোগ্যও নয়। এর ব্যবহারটা সীমিত। সীমিত বলতে এটা বোঝাচ্ছে যে আপনি যখন একটা ট্রে টেনে ফেললেন, ইকোনমিক্সের বই খুঁজছেন আপনি, ওই মুহূর্তে যদি আরেকজন ইকোনমিক্সের বই খুঁজতে চলে আসে তাহলে কিন্তু ওকে দাঁড়িয়ে থাকতে হবে। আপনার ওই ট্রেটা সে দেখতে পাবে না। এই জন্য সেটা হলো সীমিত ব্যবহার, অর্থাৎ রেস্ট্রিকশন আছে ব্যবহারে। আবার বলা যাচ্ছে যে সময়ের অপচয় হয়। সময়ের অপচয় কিভাবে? ইকোনমিক্সেরই যদি 10 জন স্টুডেন্ট এসে লাইব্রেরিতে ওই ক্যাটালগ কার্ড খোঁজার জন্য উপস্থিত হয়, তাহলে কি হবে? তাদেরকে লম্বা লাইন ধরে দাঁড়ায় থাকতে হবে। একজনের হবে, তারপরে আরেকজন আসবে, আরেকজন হবে, আরেকজন আসবে। এভাবে কিন্তু সময়টা অপচয় হতে পারে। আনুষঙ্গিক ব্যয়, এটার কিছু আনুষঙ্গিক ব্যয় আছে। কেমন? যেমন আপনাকে ট্রে বানাতে হচ্ছে কাঠের, বা কোন কোন লাইব্রেরি যত বেশি উজ্জ্বল হবে, যত বেশি উন্নত হবে, তার ট্রে বা তার এই বক্সগুলো, তার যে আলমারিগুলো, সেগুলো কিন্তু তত উন্নত করতে হবে। এই জন্য একটা আনুষঙ্গিক ব্যয় থাকে। আবার স্থান সমস্যা হলো যে যদি ওই এতে আপনার এর সামনে, লাইব্রেরির সামনে যদি পর্যাপ্ত জায়গা না থাকে, তাহলে সেখানে আপনি ট্রেগুলোকে কিভাবে সাজাবেন? আবার যদি ওইখানে না রাখেন, তাহলে এটার কার্যকারিতা ততটা থাকবে না। কারণ যে ক্যাটালগ যখন একজন পাঠক যখন লাইব্রেরিতে ঢুকে যাবে, ঢুকে গিয়ে তো দিশেহারা হয়ে যাবে, সেখানে তো সবই পাঠ্য সামগ্রী। কাজে ওকে ঢোকার মুখেই ওকে সেই সুবিধাটা দিতে হবে যে সে কোন বইটা বা কোন তথ্যটা খুঁজছে। এরপরে আমরা চলে যাচ্ছি কম্পিউটারাইজড ক্যাটালগের সুবিধা। এটা আমরা নির্দ্বিধায় বলে দিতে পারি যে কম্পিউটারাইজড ক্যাটালগের সুবিধা অনেক অনেক বেশি, এবং এটা সবচেয়ে বেশি কার্যকর। কারণ কি? আমরা আজকে এই যে কোভিড-19 বা করোনা যে আমাদের বাধ্য করেছে ক্লাস করতে, দেখেন আমরা ঘরে বসেই খুব সুন্দরভাবে এই কাজটি করতে পারছি। এটা কার কল্যাণে করতে পারছি? কম্পিউটারের কল্যাণে করতে পারছি।
মূল নামটাই হলো কম্পিউটার, তাতে ল্যাপটপ হতে পারে, মোবাইল হতে পারে, সেগুলো আলাদা ব্যবহার, কিন্তু মূল জায়গাটা কি, এটা কম্পিউটার। কম্পিউটারের মাধ্যমে আমরা করতে পারছি। আবার দেখেন যে কম্পিউটারের মাধ্যমে যে আমরা লেখালেখিগুলো করি, সেগুলো একটা কম্পিউটারে কত তথ্য একসাথে অন্তর্ভুক্ত করা যায়, আবার প্রতি সেকেন্ডের মধ্যে আপনার সেই তথ্যগুলো খুঁজে পাওয়া সম্ভব হয়। তো যদি এত দ্রুত কার্যক্ষমতা সম্পন্ন মেশিনটি বা এই যন্ত্রটি যদি আমরা ক্যাটালগের ক্ষেত্রে প্রয়োগ করি, তাহলে তো অবশ্যই আমরা সেই সুযোগটা পাবো এবং আমরা অবশ্যই বেশি সুবিধা পেতে পারবো। এই কারণে কম্পিউটারাইজড ক্যাটালগ আধুনিক যুগে অত্যন্ত জনপ্রিয় বা অত্যন্ত কার্যকর বটে। তো আমরা দেখিনি যে এর সুবিধাগুলো কি কি। এর সুবিধার মধ্যে থাকছে দ্রুত তথ্য প্রদান করে থাকে। আমি আগে বললাম যে কম্পিউটারে রক্ষিত যে ডাটাগুলো থাকে বা তথ্যগুলো থাকে, সেগুলো খুব সহজেই খুব দ্রুত আমরা খুঁজে পেতে পারি। আবার সমসাময়িক পাওয়া যায়। শুধুমাত্র কম্পিউটারের নিয়ম কি, আপনার কোনো জায়গায় পছন্দ হচ্ছে না, আপনি জাস্ট একটু ব্লক করে ডিলিটে চাপ দেন, ও শেষ। ঠিক আমাদের মোবাইলেও আমরা অনেক সময় বলি যে এই ব্যবহার করতে গিয়ে বা কম্পিউটারে কোথায় যেন হাত পড়লো, সব ডিলিট হয়ে গেল। ঠিক সেই সিস্টেম। তো এত সহজে যেখানে ডিলিট করা সম্ভব, সেখানে সমসাময়িক রাখাও অত্যন্ত সহজে ব্যবহারযোগ্য, খুবই সহজে ব্যবহার করা যায়। শুধু জাস্ট শিখতে হবে আপনাকে কম্পিউটার পরিচালনা করাই আর কি। এক্ষেত্রে সহজে পরিবর্তন, সংশোধন এবং প্রত্যাহার করা যায়। এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য, পজিটিভ বৈশিষ্ট্য। আতিথেয়তাপূর্ণ, ঠিকই আছে। স্থানান্তরযোগ্য, আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারবেন, সেটা এমন বেশি বড় কিছু না যে সরানো যাবে না। আবার একসাথে অধিক সংখ্যক ব্যবহার করতে পারে। যেমন আপনি কম্পিউটারগুলো রেখে দিলে সাথে সাথে যেহেতু সময় অত্যন্ত কম লাগবে, কাজে ব্যবহারের সংখ্যাও কিন্তু কম সময়ে অধিক ব্যবহারকারী এটা ব্যবহার করতে পারবে। আবার আমরা দেখছি যে কম্পিউটার জিনিসটা এমনই একটা জিনিস এই পৃথিবীতে তৈরি হয়েছে যে আমরা আসলে কল্পনাই করতে পারি না যে এই কম্পিউটার দ্বারা কি করা সম্ভব, আমাদের ধারণার আসলে বাইরে যে এই কম্পিউটার কি করতে পারে। তো এইরকম একটা প্রযুক্তি আমরা কম্পিউটার এই লাইব্রেরিতে ব্যবহার করলে এই ক্যাটালগের সুবিধাটা অতি সহজেই পেতে পারি। আবার কম্পিউটারাইজড ক্যাটালগের যে অসুবিধা নেই সেটাও বলা যাবে না, কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা হতেই পারে। মানে এতই সুবিধা সবকিছু, এখন আপনারা বলবেন যে স্যার এতই সুবিধা, তখন অসুবিধা নাই কেন, অসুবিধা থাকবে কেন? আসলে কিছু কিছু অসুবিধা থাকেই। যেমন কম্পিউটার পরিচালনা করার জন্য আপনার অবশ্যই বিদ্যুৎ থাকতে হবে। সেই বিদ্যুতের বিভ্রাট হতে পারে। আমরা বাংলাদেশের এখনো সেই পর্যায়ে যেতে পারিনি যে ঘন্টার পর ঘন্টা চলে যাবে কিন্তু আপনার বিদ্যুৎ থাকবে, চলে যাবে না, এরকম গ্যারান্টি কেউ দিতে পারছে না বা দিতে আমরা পারছি না, আমরা সেই সুবিধাও পাচ্ছি না। তারপরে আসছে বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন হয়। কম্পিউটার চালাতে গেলে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে, বা গ্রন্থাগার কর্মী যে থাকবে তাকেও প্রশিক্ষণের প্রয়োজন হবে বা প্রশিক্ষণ দিতে হবে। পাশাপাশি আরেকটা বিষয় যে আমরা যে ইয়েটা করব, ক্যাটালগিং কোড দিয়ে যে প্র্যাকটিক্যালটা করব, সেই কোড থিওরিটিক্যালি শেখা এবং সেটাকে কম্পিউটারে ব্যবহারের মাধ্যমে কম্পিউটার উপযোগী করা বা কম্পিউটারাইজ ক্যাটালগ তৈরি করা, সেটার জন্য একটা বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন হতে পারে। এটা যাকে তাকে যে কোনোভাবে ম্যানুয়ালি শেখানো যাবে না, তাকে হাতে কলমে শিখতে হবে। আবার যান্ত্রিক ত্রুটিও হতে পারে। কিভাবে? যেমন আমার আজকেই কম্পিউটার হঠাৎ করে কাজ করছে না, সেখানে ডাক্তারের কাছে পাঠালাম, সে ডাক্তার বলল যে তার হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে। মানে সেখানে আবার 4-5-6 হাজার টাকা দিয়ে তাকে ঠিক করতে হবে। এই যে যান্ত্রিক ত্রুটি, এটা একটা বিরাট ত্রুটি। তারপরে আমরা কম্পিউটারাইজড এর সুবিধাটাকে বেশি আমরা নিতে পারবো, কারণ সুবিধা বেশি আর অসুবিধা তো একটু থাকতেই পারে। এবার চলে যাই আমরা আরেকটা, যেটা 6 নাম্বার ক্যাটালগিং আকার, সেটা হলো মাইক্রোফর্ম ক্যাটালগ। মাইক্রোফর্ম ক্যাটালগ আমি আগে বর্ণনা করেছি, যেটা একটা বিশেষ চিপস বা এই টাইপের জিনিস, যেটা একটা বিশেষ যন্ত্র দিয়ে ওটা পড়তে হয়। এখানেও সুবিধা অনেক আছে, সংলেখগুলো একাধিক করা যায় একসাথে, সহজে বহনযোগ্য, ছোট্ট একটা জিনিস আপনি নিয়ে বেড়াতে পারবেন, যেতে পারবেন। আবার স্থান খুবই স্বল্প, ছোট্ট একটা জায়গায় অসংখ্য তথ্য অন্তর্ভুক্ত করে রাখা যায়, সংযোজন করা যায়। আবার একসাথে ব্যবহারকারীও অনেক বেশি ব্যবহার করতে পারে। এক্ষেত্রে আমরা একটা অসুবিধা দেখতে পারি, এটা সমসাময়িক করতে একটু সমস্যা হয়, নমনীয় নয়,
প্রত্যাহারযোগ্য করা যায় না, অর্থাৎ যেটা ইনপুট হয়ে যায় সেটাকে আবার ডিলিট করা খুব একটু কঠিনই হয়। আর ব্যবহারকারীরাকে ব্যবহার সুবিধা দেওয়ার জন্য একটা বিশেষ প্রশিক্ষণ বা বিশেষ একটা ব্যবস্থা করতে হয়, যেটা একটু অসুবিধার মধ্যেই পড়ে। তো এই হলো আমাদের 6 ধরনের প্রকারভেদ। আমরা একটু আবারও চলে যাই, যে নিচ থেকে যদি পড়তে যাই, মাইক্রোফর্ম ক্যাটালগ, কম্পিউটারাইজড ক্যাটালগ, এরপরে আসছে কার্ড ক্যাটালগ, তারপরে আসছে গুচ্ছ ক্যাটালগ, এরপরে আসছে গার্ড বুক ক্যাটালগ এবং মুদ্রিত ক্যাটালগ। তো এই 6টি ক্যাটালগের মধ্যে আপনারা সরাসরি ক্লাস হলে আমি অবশ্যই আপনাদেরকে জিজ্ঞেস করতে পারতাম যে কোন ক্যাটালগটি আপনাদের সুবিধাজনক হলো। আমাদের দেশে যেখানে বিদ্যুতের একটু পেতে একটু কষ্ট আছে, আবার কম্পিউটারের আরেকটা অসুবিধাও ছিল, সেটা হলো যে একটা কম্পিউটার ব্যয়বহুল বটে, কারণ একটা কম্পিউটার 50,000 এর উপরে টাকা দিয়ে কিনতে হবে, এবং অবশ্যই একটা লাইব্রেরির জন্য একটা কম্পিউটার হবে না, এটা একটা ব্যয়বহুল বটে। তো সবচেয়ে যেটা কম এতে আমরা ব্যবহার করতে পারি সেটা হলো কার্ড ক্যাটালগ। এই কার্ড ক্যাটালগটা খুব সহজেই করা যায়, এবং আপনারা যে কোর্স করতে আসছেন, এই যে 1000 মার্কের স্নাতকোত্তর ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এই কোর্সে কিন্তু 75 মার্কের ক্যাটালগিং এর প্র্যাকটিক্যাল আছে, এবং এই প্র্যাকটিক্যালটা হলো আপনাকে ক্যাটালগ কার্ড করতে হবে, বানাতে হবে। কোন ক্যাটালগ করবেন আপনি? কার্ড ক্যাটালগ তৈরি করতে হবে, এবং এই কার্ড ক্যাটালগ তৈরি করে আপনাকে দেখাতে হবে, যেটা 75 মার্ক। এই জন্য কার্ড ক্যাটালগটাই আমাদের বেশি পড়তে হবে। আচ্ছা, এখন আমরা শেষ দিকে যাচ্ছি ক্যাটালগের। সেটা আরেকটা বিষয় যেটা আজকে টাইম হবে না আপনাদের পড়ানোর, সেটা হলো যে ইনার ফর্ম অর অভ্যন্তরীণ যে প্রকারভেদ সেইটা। তো অভ্যন্তরীণ প্রকারভেদটা আমি আগামীকালকে আরেকটা ক্লাস পাবো, সেখানে শেষ করে দিব, এবং সেখানে ওই আপনার 1 থেকে 3 পর্যন্ত ইউনিট আমি পড়ানোর জন্য সিলেক্টেড ছিলাম। আর একটা আগামীকালকে ক্লাসটা হয়ে গেলে আমার এই 3টা ইউনিটের পড়ানো শেষ হবে। তো এ পর্যন্ত আমি, আপনারা গতকালকে বলছিলেন যে আমরা প্রশ্নগুলো পেতে চাই, আমি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় যে এই পর্যন্ত, আজকে পর্যন্ত আমি যে পড়াগুলো পড়ালাম, যতদূর পর্যন্ত পড়ালাম, সেখানে প্রশ্নগুলো এইভাবে আসতে পারে। আপনারা কি লিখে নেবেন, নাকি আপনারা এখান থেকে পরবর্তীতে আপনারা ডাউনলোড করে বা যখন অনলাইনে পড়বেন তখন দেখে নিয়েন? আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি। সেটা হলো যে 1 নম্বর প্রশ্নে আসতে পারে যে ক্যাটালগ বলতে কি বোঝায়, তার সাথে আসতে পারে ক্যাটালগ কাকে বলে, আবার আসতে পারে ক্যাটালগের সংজ্ঞা দাও। এর সাথে থাকবে ইহার উদ্দেশ্য কার্যাবলী আলোচনা করো। এটা খুব সহজেই, কিন্তু এটার সাথে আবার কোটেশন দিয়ে একটা থাকতে পারে যে ক্যাটালগ গ্রন্থাগারের চাবি স্বরূপ। আপনার স্ক্রিনে দেখছেন, কিছু মনে করবেন না, ওই টয় আকারটা ছুটে গেছে, হ্যাঁ, ক্যাটালগ হয়ে গেছে, আসলে হবে ক্যাটালগ। আচ্ছা, যাই হোক, ক্যাটালগ গ্রন্থাগারের চাবি স্বরূপ, ক্যাটালগের উদ্দেশ্য কার্যাবলীর আলোকে উক্তিটির যথার্থতা প্রমাণ করো। চাবি স্বরূপ মানে আমি আগে ব্যাখ্যা দিয়েছিলাম যে গ্রন্থাগারে ঢুকতে গেলে যে কোনো আলমারিতে খুলতে গেলে চাবির প্রয়োজন হয়, আপনার কোনো বদ্ধ ঘরে ঢুকতে গেলে, তালা লাগানো ঘরে ঢুকতে গেলে আপনাকে চাবির প্রয়োজন হয়, তাহলে না আপনি ওই গ্রন্থাগার না ওই ঘর এবং ওই আলমারি ব্যবহার করতে পারবেন। চাবি না থাকলে আপনি পারবেন না। সেই ক্ষেত্রে গ্রন্থাগারের যদি ক্যাটালগ না থাকে তাহলে আপনি ওই চাবি ব্যবহার করতে পারবেন না, আপনি গ্রন্থাগারের যে প্রকৃত সেবা সেটা আপনি পাবেন না। তো এটা আসবে কি থেকে? ক্যাটালগের উদ্দেশ্য এবং কার্যাবলীটা যখন আপনি ব্যাখ্যা করবেন, তারপরে আপনি নিচে লিখে দিবেন যে উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে একটি গ্রন্থাগারের জন্য সত্যিকার অর্থেই ক্যাটালগ হলো একটি চাবি স্বরূপ। উক্তিটি প্রমাণিত হলো। 2 নম্বর প্রশ্নে যাই আমরা। গ্রন্থপঞ্জিগত পঠন বা টেকনিক্যাল রিডিং বা কৌশলে বই পড়া বলতে কি বোঝায়? আমি অত্যন্ত সহজভাবে আপনাদের এই প্রশ্নটাও পড়িয়েছি, আমি লেকচার দিয়েছি, সে লেকচার দেখে নেবেন আপনারা, যে গ্রন্থপঞ্জিগত পঠনটা এবং টেকনিক্যাল রিডিং বা কৌশলে বই পড়া কেন করতে হয়? ক্যাটালগ কার্যক্রমটা সহজে দ্রুত সম্পন্ন করার জন্য, বিষয় শিরোনাম নির্ধারণ করার জন্য। তো এটা কিভাবে করা যায় তার ব্যাখ্যাগুলো আমি দিয়েছি, আপনারা পেয়ে যাবেন। আর 3 নাম্বার হলো ক্যাটালগ ও গ্রন্থপঞ্জির মধ্যে পার্থক্য কি? এটা একটা প্রশ্ন থাকতে পারে। একটি উত্তম ক্যাটালগের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, এটাও পড়িয়েছি ভালোভাবে। এরপরে আসবে ক্যাটালগিং, যেটা আজকে পড়ালাম, ক্যাটালগিং কোড কি, ইহার প্রয়োজনীয়তা সহ ইহার উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা করো। আমি যেভাবে পড়ালাম ঠিক এইভাবে, অত বড় করার দরকার নাই, মোটামুটি একটা আপনারা কোডের ইয়েটা। আমি এই জন্য বলছি, আপনারা কিছু মনে করবেন না যে এই প্রশ্নটা যে যারা কোডগুলো প্রণয়ন করেছে কোন কোন গ্রন্থাগারে, সেগুলো যেহেতু ইংলিশ টার্ম,
সেগুলো আপনাদের একটু কঠিনই হবে। তারপরেও ক্যাটালগিং কোডটা কি, ইহার প্রয়োজনীয়তা কি, ইহার উৎপত্তিটা কত সালে হলো, কোন শতাব্দীতে হলো এবং কোন শতাব্দীতে এসে সেটা বিস্তার লাভ করলো, আধুনিকতা ছোঁয়া পেলো, স্বর্ণযুগ হলো, সেই বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। আপনারাও সেভাবে উপস্থাপন করবেন। 5 নম্বর প্রশ্ন হলো লাস্ট যেটা পড়ালাম, বাহ্যিক দিক হতে ক্যাটালগ কত প্রকার, কি কি, সুবিধা অসুবিধা সহ কোনটি বেশি উপযোগী বলে মনে হয় বা আপনি মনে করেন। এটাও আশা করি আপনাদের কাজে লাগবে বা সুবিধা হবে। আমি আগের গুলো তো স্লাইডে উল্লেখ করে দিয়েছি লিখিতভাবে, বর্ণনাক্রমিকভাবে আর বর্ণনামূলকভাবে, আর আজকেটা শুধু অসুবিধা সুবিধা অসুবিধাগুলো দিলাম। আশা করি আপনাদের প্রশ্ন তৈরিতে কোনো সমস্যা হবে না।